যে তুমি কথাটা বললে যে এখন কি মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভুল ছিল, আসলে হাওয়ায় তো অনেক কিছু শোনা যায়। সো এবার ইফ ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দিস হাওয়া, এবং সৌমস শট আমি অনেকদিন ধরে ফলো করি, ইজ এ ভেরি গুড রিভিউ। আপনারা যারা যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, লাইকস দিন, আর এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। ক্যামেরা চলছে। তোমার একটা জিনিস আমি দেখলাম যেটা সেটা হচ্ছে তোমার নাকি আগুনে পোড়া এইসব বিষয়টা, ওটা আমার সবথেকে বেশি হাইলাইটেড লেগেছে। মানে ওটা কীরকম ছিল? মানে আসলে কিছুই না, আমি মনে করি যে জীবনে চলার পথে অনেকগুলো সময় যে সব সময় যে রাস্তাটা স্মুথ হবে এবং তুমি ইজিলি পৌঁছে যাবে কোনো একটা জায়গায়, সেটা তো হয় না। অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতো একটা মানুষকে, ঠিক সেরকমই এরই অ্যাক্সিডেন্ট হয়। মানে খাঁকির শুটিং চলাকালীন আমার বাড়িতে, মানে শুটিং চলাকালীন মানে শুটিং ফ্লোরে নয়, কিন্তু এটা সম্পূর্ণ ঘটে আমার বাড়িতে। ওই মানে আউট অফ কি বলবো, মানে মানে একটু হুঁশ না থাকায় আর কি। মানে তোমার শরীরের খুব সম্ভবত অনেকটা অংশ পুড়ে গেছিলো যতদূর সম্ভব। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হয়েছিল এবং খুবই ভয়ঙ্করভাবে পুড়ে গেছিলো। সেকেন্ড ডিগ্রি বার্ন যেটাকে আমরা বলি, মানে ডাক্তারি শব্দে যেটাকে সেকেন্ড ডিগ্রি বার্ন বলে, সেটা হয়েছিল ভয়ঙ্করভাবে। বাট থ্যাঙ্কফুলি আমি যে দুজন মানুষের আন্ডারে আই ওয়াজ টেকেন কিওর বাই দোজ পিপল। কথাটা অনেকটা মনে তোমাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তথাগত মুখোপাধ্যায় তো অবশ্যই মানে আমাকে মনের দিক থেকে, মানে স্পিরিচুয়াল দিক থেকে, বা আমাকে মনের জোর দেওয়া থেকে শুরু করে, তখন মানে আর তাছাড়া আরও দুজন মানুষ, তারা ইন্ডাস্ট্রির কেউ না, কিন্তু তারা ডাক্তার। একজনের নাম হচ্ছে ডক্টর দেবাশিস মোদক, আর একজনের নাম হচ্ছে নার্স সবিতা রায়। তো ওনারা মানে না থাকলে, আর আমার বাবা মা, আমার কাকিমা, আর একজন ডাক্তারের নাম বলবো ডক্টর দেবাশিস গুহ, এরা না থাকলে আমি উঠে বসতাম না, মানে সুস্থ উঠতাম না। সব থেকে বড়ো কথা, আমি খাঁকির শুটিং ফ্লোরে যাওয়ার কথাও ভাবতে পারতাম না আর কি। মানে ওরকম অবস্থা থেকে একটা তো, মানে ধরো ঘাটা হয়তো শুকিয়ে গেল, বাট ওটা একটা তো আতঙ্ক, তো একটা ফোবিয়া তো থেকে যায়। তারপরে ক্যামেরা ফেস করা, এটাও তো খুব ডিফিকাল্ট। আমি মনে করি মানুষের যদি মনের ইচ্ছা থাকে, মানুষ যদি বিশ্বাস করে যে আমি এটা পারবো করতে। দেখো একটা কথা বলি, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছি, আইসিএসসি করেছি, আইএসসি করেছি, কিন্তু তারপরে আমার একটা নিশ্চিত ভবিষ্যৎ যেদিনকে আমি ছেড়ে দিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এসেছিলাম। এখন মনে হচ্ছে অপশনটা ভুল হয়েছে? না, ভুল তো হয়নি, আমাকে লেট মি কমপ্লিট। কিন্তু তোমার ফেসবুক পোস্টগুলো দেখলে তো বোঝা যায় যে মানে জাতীয় পুরস্কার পাওয়ার পরও কাজ থাকে না, তো এইগুলো তো ইন্ডিকেট করছে যে না আমি বারবার করেই বলি যে একজন অভিনেতা, আমি মনে করি যে শুধুমাত্র সংবাদের হেডিংটা না পড়ে পুরো সংবাদটা পড়লে সেটা খুব ভালো লোক ওইটাই পড়ে। হ্যাঁ, মানে হেডিং পড়াটাকে খুব, মানে তখন আমি মনে করি যে দেখো, মানে প্রত্যেকটা সাংবাদিককেই বা প্রত্যেকটা সংবাদ মাধ্যমকেই কী করতে হয় যে মানে তাদের সংবাদটা যাতে মানুষের কাছে পৌঁছায়, কারণ সেই কারণে হেডিংটা খুব ভালো করে অ্যাট্রাক্টিং করতে। কিন্তু আমার মনে হয় বোধহয় যে মানে সেই হেডিংটা পড়ে যদি একটা মানুষ পুরোটা মানে ভেবে নেয়, তাহলে সেটা হয় না। এবার আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাকে কমপ্লিট করতে দাও। সেটা হচ্ছে যে আমি যেদিনকে ভেবেছিলাম এই কথাটা, তো সেদিনকে তো ভাবিনি যে একটা অপরাজিত করব, একটা বাচ্চা শ্বশুর করব, একটা দ্বিতীয় পুরুষ করব, বা একটা পারিয়া করব, বা পারিয়া 2 হচ্ছে, বা আজকে রাপ্পা হচ্ছে। আজকে আমি পোস্টারে চলে গেছি, মানে রাপ্পার আমি পোস্টার ফেস, তারপরে রাশের আমি পোস্টার ফেস। এই যে তুমি কথাটা বললে যে এখন কি মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভুল ছিল না ঠিক ছিল, মানে একদম সিদ্ধান্তটা ঠিক ছিল না। আমি বলছি আমি জেনে বুঝেই এসেছিলাম যে পথ দিয়ে আমি চলছি সে পথটা কঠিন হবে, কিন্তু সে পথটা কখনোই অসম্ভব হবে না। পথ যত কঠিন হয়, তার মানে তোমাকে জানতে হবে যে তুমি ঠিক পথে এগোচ্ছ। স্বামীজি একটা কথা বলে গেছিলেন যে তুমি যে পথ দিয়ে এগোচ্ছ, সে পথ যদি কঠিন না হয়ে, যদি সে পথ যদি খুবই ইজি হয়, তোমার ওয়ে অফ সাকসেস, তাহলে তুমি জানবে তুমি ভুল পথে আছো। পথে যদি কোনো বাধা বিঘ্নতা না ঘটে, তাহলে তুমি সঠিক পথে নেই। তো আমার পথে, মানে আমার চলার পথে বাধা বিঘ্নতা ঘটছে বলেই কথা হচ্ছে জাতীয় পুরস্কার, আমার মনে হয় বোধহয় যে আমি ঠিক পথে চলেছি। হ্যাঁ, নেক্সট। কিন্তু কথা হচ্ছে জাতীয় পুরস্কার পাওয়ার পরও তো কাজের পরিমাণ অনেকটাই কম। হ্যাঁ, সেটা মানে আমি বলতে চাই যে দেখো, মানে সেগুলো অ্যাক্টার্স ওয়াইজ ভ্যারি করে। কেউ কাজ করছে, কেউ কাজ করছে না, আবার কেউ একদম কাজ করছে না। আবার তুমি তো কাজ করতে চাইছো। আমি কাজ করতে চাইছি এবং কাজ পাচ্ছিও তো। আমি বলছি যে আমি খুব বেশি সিলেক্টিভ হয়ে গেছি এখন। আচ্ছা, মানে আমি একটা পর্যায়ে পর আমি সিলেক্টিভ হয়েছি। সেটা বম্বেতে হয়নি। বম্বেতে এখন আমাকে যা আসছে আমি সেটাই করছি। তার কারণ আমার মনে হচ্ছে বোধহয় যে বম্বেতে আমার এখনও পর্যন্ত
মানে আমি যে জায়গাটা তৈরি করতে পেরেছি কলকাতায়, সেটা আমি এখনো পর্যন্ত পেরে উঠিনি বোম্বেতে। সেটা একটা আলাদা ইন্ডাস্ট্রি। তোমার কি বোম্বেতে শিফট করার কোনো ইচ্ছে আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে, সেটা দেখা যাক, সেটা সময় সাপেক্ষ এবং ভবিষ্যৎ বলবে সেটা কী অবস্থা। মানে এটা কি টালিগঞ্জের অবস্থা, ক্যামেরা চলছে, টালিগঞ্জের ইয়ের জন্য কি তুমি মানে বোম্বেতে ইয়ে করতে চাই? টালিগঞ্জ না, একটা মানুষের স্বপ্ন থাকে, একটা ইচ্ছা থাকে, সেটাই আর কি। মানে দুটো ইন্ডাস্ট্রি আলাদা, দুটো ইন্ডাস্ট্রির অডিয়েন্স আলাদা, দুটো ইন্ডাস্ট্রিতে আমরা যেটা করতে চাই, আমরা অভিনয় করতে চাই, কিন্তু দুটো ইন্ডাস্ট্রিতে আলাদা রকমের কাজ হয়, মানে আলাদা রকমভাবে আলাদা রকম ক্যানভাসে কাজ হয়, এটাই আর কি। মানে টালিগঞ্জে প্রবলেম হচ্ছে বলে বম্বে শিফট করছে সেটা নয়, কিন্তু টালিগঞ্জে আমি কাজ করছি। মানে আমার ম্যাক্সিমাম যেটা শোনা যায় না হাওয়ায়, যে টালিগঞ্জে কোথাও কাজের পরিমাণ কমে গেছে বলে তারা বোম্বেতে শিফট করে গেছে, এবং তোমারও অনেক সে তো হাওয়ায় আমাদের ইন্ডাস্ট্রিকেও অনেক কিছু বলা হয়। যারা 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 সোকল আমাদের ইন্ডাস্ট্রিতে নেই, বা যারা সোকল একটুখানি মানে এখনো পর্যন্ত যারা একটু বেশি করে কনজারভেটিভ ফ্যামিলি, তারা বলে ফিল্ম হলটা ভালো না, ফিল্ম হল এলে সবাই খারাপ হয়ে যায়, সো ব্লাজ হাওয়ায় তো অনেক কিছু শোনা যায়। সো এবার ইফ ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দিস হাওয়া, তাহলে তো আর মানে এগোনো যাবে না, তাহলে তো হ্যাঁ হাওয়া। আচ্ছা, খাকি জিদ্দার প্রথম একটা ওয়েব সিরিজ, তো জিদ্দাকে তো আমরা সবাই দেখেছি যে সিনেমাতে একটা অন্যরকম, কিন্তু ওয়েব সিরিজে তুমি তো কাজও করেছো। এই জিদ্দাকে তোমরা কেউ দেখোনি, আমি এইটুকু হলপ করে বলতে পারি। এটা আমি আজকে মানে আমি এখানে আসার আগে 3টে এপিসোড প্রায় কমপ্লিট করে এসেছি। জিদ্দা ইজ আউটস্ট্যান্ডিং। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এখনও পর্যন্ত মানে আজ খাকি দেখার পর এটা আরও বেশি করে মনে হচ্ছে জিদ্দাকে আমরা কেউ মানে আমরা না, আমি পরিচালক নই বা রাইটার নই, মানে এখানকার মানুষ বা ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত সেরকমভাবে মানে এক্সপ্লোর হয়নি। ব্রিলিয়ান্ট, মানে জিৎসা ইজ ব্রিলিয়ান্ট। তুমি তো বাচ্চা শ্বশুরে কাজ করেছো, মানে কোনো কি তফাৎ দেখলে বা কীরকম দেখলে? মানে পারফরমেন্স ওয়াইজ 100% তফাৎ, অনেক তফাৎ। মানে আমি জিৎ স্যারের সঙ্গে মানে খাকির ফ্লোরেও কাজ করেছি। আমি মানুষটাকে দেখো, প্রত্যেকটা ভালো কাজের পেছনে একটি শিল্পীর বিরাট মানে বিপুল একটা পরিশ্রম লুকিয়ে থাকে, এবং সেই পরিশ্রমটা যে কতটা করেছে এই মানুষটা জিতু মাদরানি, সেটা খাকি দেখলে তার প্রত্যেকটা ফ্রেম তার প্রমাণ। এতটুকু সে ছাড়েনি, মানে সে হয়তো মানে বলে না, যখন আমার অনেকগুলো ইন্টারভিউতে বলি যে আমাকে যখন বাচ্চা শ্বশুরের ওই 45 সেকেন্ডের সিনটা দেওয়া হয়েছিল, আমার মনে হয়েছিল যে একটা ক্ষুধার্ত সিংহকে যদি কখনো বলা হয় যে তুমি কি একটুখানি খাবার খাবে, ঠিক তার যে অবস্থাটা হয়, ঠিক যেরকম অবস্থা হয়েছে, ঠিক আমারও মনে হয় বোধহয় যে জিৎ স্যারেরও ঠিক ওরকমভাবেই অপেক্ষা করেছিল এই সুযোগটা। বড় কিছু একটা ন্যাশনাল লেভেল, আমি বলছি এই চরিত্রটা অর্জুন মৈত্র বা মিত্র, এই চরিত্রটা জিদ্দা ইজ আ নিউ অ্যাভাটার। আমি যেটা বলবো সেটা দেখলে, মানে যারা দেখেননি তারা দেখুন কাকে, তাহলে আমাকে ইউ উইল লেটার অন থ্যাঙ্কস মি অ্যান্ড আই ওন্ট বি রং। তোমার মানে আমি তো তোমার অভিনয় দেখছি, আমি একটা জিনিস দেখেছি, তোমার অভিনয় খুবই ভালো। মানে একটা ফেসবুকে তোমার মানে চ্যাপলিনের উপর নালে কাজ পেতে না আর কি, ভালো না হলে। মানে ফেসবুকে তোমার একটা দেখেছিলাম যে চ্যাপলিনের উপর ভিডিও, অভিনয় করা পর্দার সামনে, মানে তোমার ক্রাফট নিয়ে যদি একটু কিছু বলো। আমি মনে করি যে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে প্রত্যেকটা দিন নিজেকে ব্রাশ আপ করতে হয়, প্রত্যেকটা দিন, ইচ অ্যান্ড এভরি টাইম। আমি প্রত্যেকটা অভিনেতাকে এই কথা বলি যে আমি খুব মানে যেহেতু আমি কোনো মেথডে বিশ্বাস করি না, আমি কোনো বই পড়াও মানে আমি মনে করি যে অভিনয় করতে গেলে কোনো বই না পড়েও অভিনয় করা যায়। এই যে আমি এখানে এসেছি, আমি এতজন মানুষকে দেখছি, আমি বিভিন্ন চরিত্রদের দেখছি, তো সেখান থেকে দেখে শেখাটাকে আমি বিশ্বাস করি। এবং যেটা মনোজ বাজপেয়ী বলে গেছেন বা বলেন এখনও পর্যন্ত অনেক ইন্টারভিউতে, নতুন অভিনেতাদের জন্য একটা বার্তা উনি দিয়ে যান যে খুব বেশি করে গল্প পড়া দরকার, এবং গল্প পড়ে কোনো একটা সিন, পার্টিকুলার কোনো একটা সিন, গল্পের কোনো একটা পার্টিকুলার সিন দেখে সেটাকে যদি ইনঅ্যাক্ট করা যায় নিজের বন্ধুদের মধ্যে, তাহলে সেটা অনেক ভালো হতে পারে। মানে এভাবে আমরা আমাদের ক্রাফটটাকে আরও বেশি করে ডেভেলপ করতে পারি। তোমার প্রতিদিনের যে ব্রাশ আপ সেটা কি, মানে ওটা কি চরিত্র হ্যাঁ, চরিত্র দেখা, চরিত্রকে ফিল করা, চরিত্র যন্ত্রণা, চরিত্রর আবেগ, চরিত্রর প্রত্যেকটা যে ইমোশনস থাকে সেগুলোকে ফিল করা, এবং প্রত্যেকটা দিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকা। প্রত্যেকটা দিন আমি এখনও পর্যন্ত ফেসবুকে ভিডিও করি, আমাকে অনেকে বলেন যে কেন করেন, তখন আমি মনে করি যে
আমি যে আজকে মানে আমাকে যে এই যে অপরাজিত বা এই যে এই ছবিগুলো পারিয়া 2 হবে কিছুদিন বাদে খুব শীঘ্রই, রাপ্পারায়, রাস, বা এই যে আদার্স যে আজকে যে খাঁকি বলো, মাস্ক বলো, বিজেন্দ্র কালেজ, খাঁকি আমার শুধুমাত্র মানে প্রথম বম্বের প্রজেক্ট না, এরপরেও আরেকটি আসছে ঘুমঘুমা বলে শিষ্য রায়ের ছবি, প্রথম ছবি সেটা, সেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ সিনেমাটোগ্রাফার শিষ্য রায়ের প্রথম ছবি, তো সেখানে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে সেই ছবিতে। আমি মনে করি যে এই ভিডিওগুলোর জন্যই কিন্তু আমাকে এটা দিয়েছে আর কি, তো সেটাই। অনেকে তো বলতে পারে যে তুমি ফেসবুকে ভিডিও বানাও ফলোয়ার্সের জন্য। না, তাহলে তো রিলস বানাতাম। ফলোয়ার্সের জন্য যদি হতো তাহলে তো রিলস বানাতাম, তাহলে ওই অনেক কিছু করা যায় আর কি, সেগুলো আমি পারি না বলে মানে আর কি, মানে আমি লকডাউনের সময় সেই জন্য আমার লেখাটা পড়লেই বোঝা যাবে আর কি। আমি যখন বার্ডম্যানের যখন আলেহান্দ্রো ইনারিতো এই তোমার এমা স্টোনের যে মনোলগটা করেছিলাম, সেখানে আমি লিখেইছিলাম যে আমি রিলস বানাতে পারি না, নাচতে পারি না, ব্যয় করতে পারি না বলে আমার এটা আর কি, মানে এগুলো আমি উপস্থাপনা করছি যে দেখার হয় দেখো, পারলে শেয়ার করো এই আর কি। কিন্তু সেগুলো যে এরকম একটা রূপে ধারণ করবে, এরকমভাবে যে আমাকে মানুষেরা যোগাযোগ করবে, কাজ পাবো, সেটা কোনোদিনও ভাবিনি, তো সেটাই আর কি। বাট তোমার কি 2025 সালে এসে মনে হয় যে এটা কোথাও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ফলোয়ার্স একটা ম্যাটার করছে? দেখো, ফলোয়ার্সটা না শুধুমাত্র টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে না, সেটা বম্বেতেও ম্যাটার করে, অনেক কিছু জিনিসের জন্য, যেমন প্রত্যেকটা জিনিস যেমন একে অপরের সাথে রিলেটেড, ফলোয়ার্সটা সেরকম রিলেটেড। এবার একটা জায়গায় একটা শো চালাতে গেলে হয়তো ফলোয়ার্স, কিন্তু আবার তার মানে এই নয় যে আমি অভিনয় করছি বা আমি অভিনয় শিখছি বা এগুলো সব বৃথা, বা এগুলো কোনোটা কাজে যাবে না, বা এগুলো কোনোটাই মানে ফলাফল হবে না। ফলোয়ার্স যেমন সত্যি, তেমন ট্যালেন্টটাও সত্যি। এরকম নয় যে আমার মধ্যে শুধুমাত্র ট্যালেন্ট নেই কিন্তু আমার ফলোয়ার্স আছে বলে আমি সুযোগ পাচ্ছি, এরকম হয়তো একবার পাবো, দুবার পাবো, দ্বিতীয় দিন হারিয়ে যাব। এটা আমি আজকে বলছি, এটা জয়দীপ আলাহাবাদ বলেছেন, এটা মনোজ বাজপেয়ী বলেছেন, এটা নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেছেন, অনেক মানুষ বলেছেন, ঋত্বিক দা কিছুদিন আগে প্রায় বিরাটভাবে বলেছেন এই কথাটা। প্লিজ আপনারা সিরিজটা দেখবেন। সিরিজটার নাম হচ্ছে দিবাকরের অদ্ভুত ক্যানভাস। সিরিজটা আরও আনন্দতে আছে, আরও আনন্দ অ্যাপে। আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সপ্তশোর সাথে কাজ করতে, সপ্তশো সম্পূর্ণভাবে মানে একেবারে সম্পূর্ণভাবে একটা স্বাধীনতা দেয় অভিনেতাদেরকে অভিনয় করার জন্য, এবং সেই কারণে তোমার মনের ভেতর যদি কিছু লুকিয়ে থাকে চরিত্রটা নিয়ে, যেটা তুমি সত্যি করতে চাও, যে তুমি চরিত্রটাকে যতটা ডেভেলপ করতে পারো, নিজের মতন করে করতে পারো, তো দিস ইজ হোয়াট এক্সপিরিয়েন্স উইচ আই গেইন ওয়াইল ওয়াকিং উইথ সপ্তশো। ইট ওয়াজ ফ্যাসিনেটিং। অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং দেবাশিস দা আমার মনে হয় যে এত কাজ করার পরেও লোকটা গ্রাউন্ডেড, লোকটা এখনও মানে কথা বলে শিকড়ের সাথে একটা। না, সেটা কোনো মানেই না, এখনও পর্যন্ত কিছুই, সবে ইনিংস শুরু করেছি আর কি, ঠিক আছে। 50 করতে চাই, 100 করতে চাই, তারপরে বসে যেদিনকে আমরা ইন্টারভিউ দেবো এরকম একটা জায়গায়, বা সেটা গাছের তলায় হোক, সেটা শান্তিনিকেতনে হোক, সেটা লন্ডনের লর্ডসে হোক, বা সেটা ইডেন গার্ডেনে হোক, বা কোনো একটা ফিল্ম এরকম একটা সিনেমা হলে হোক, বা তখন না এই কথাগুলো নিয়ে আলাদা করে আলোচনা হবে আর কি। বাট সৌম্য, আমি তোমার চ্যানেল ফলো করি, অ্যান্ড আই ফাউন্ড, তুমি একটা কথা জানো না যে অপরাজিতর ফার্স্ট ইন্টারভিউ কিন্তু তুমি নিয়েছিলে। যাই হোক, এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং সৌম্য শট আমি অনেক দিন ধরে ফলো করি, মানে ওয়ান অফ দ্য, মানে ওর সামনে বলছি না, ইজ এ ভেরি গুড রিভিউ। আপনারা যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, লাইকস দিন, আর এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।